দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা কথা বলবো বেগম জিয়ার ভোট যুদ্ধ নিয়ে। এই পর্বে কথা বলার শুরুতেই আমরা শুনে নেব প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বেগম জিয়াকে নিয়ে। আমরা তার বক্তব্য শুনে আসতে চাই। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বেগম জিয়ার দাফন, জানাজা সহ আগামীকালকের যে কর্মসূচি আছে সবকিছুর সময়সূচি আমরা তার মুখ থেকে শুনে আসব। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেয়ী আত্মার প্রতি মাগফিরাত কামনা করেছেন তিনি। আমরা জামায়াতের আমিরের বক্তব্য শুনব। 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। আমরা আজকের পর্বে কথা বলবো বেগম জিয়ার গণতন্ত্রের লড়াই নিয়ে। বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে তো বেগম জিয়া পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমরা বেগম জিয়ার জীবনকে তো নানাভাবে চিত্রায়ন করা যায়, নানাভাবে ওনার জীবনী নিয়ে আলোচনা করা যায়। আমরা যদি অনেকগুলো অংশের মধ্যে যদি একটি অংশ ধরি যে বেগম জিয়া গণতন্ত্রের জন্য কিভাবে লড়াই করে গেছেন, এটি নিয়ে যদি আপনাকে মূল্যায়ন করতে বলি তাহলে কিভাবে বলবেন আপনি? ধন্যবাদ। আজকে সত্যি সত্যি শোকস্তব্ধ পুরো জাতি। বেগম খালেদা জিয়ার তিরোধান বাংলাদেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি এই কারণে যে তিনি হয়ে উঠেছিলেন জাতির অভিভাবক, তিনি হয়ে উঠেছিলেন দেশের আত্মা, তিনি হয়ে উঠেছিলেন দেশ মাতা। এবং এই যে এত কিছু তার অর্জন, এর পুরোটাই ছিল গণতান্ত্রিক সংগ্রামের জন্য। তিনি এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সেই সময় বিএনপি যখন ছিন্নভিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা, সেই দুর্দিনে তিনি গৃহকোণ থেকে বেরিয়ে এসে এই বিএনপির হাল ধরেছিলেন। এবং তার পরবর্তী 9 বছর তিনি অবিরামভাবে এই সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত ছিল। তার চাইতে গণতন্ত্রের জন্য এত দীর্ঘ সময় লড়াই করা, এত দীর্ঘ সময় ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে যাওয়া, এত নির্যাতন, এত যন্ত্রণা আর কোনো নেতা নেত্রীকে এদেশে কখনো ভোগ করতে হয়নি। কিন্তু তবুও তিনি ছিলেন অবিচল। আপনি দেখেন যে 86 নির্বাচনে যেদিন নির্বাচন ঘোষণা করা হলো, তার আগের দিন শেখ হাসিনা ঘোষণা করছিলেন যে যারা এই 86 নির্বাচনে অংশ নেবে তারা হবে জাতীয় বেঈমান। তার পরের দিন তিনি 90 ডিগ্রি উল্টো করে তিনি সেই নির্বাচনে অংশ নিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন যে সামরিক শাসকের নেতৃত্বে, সামরিক শাসনের অধীনে
কোনো নির্বাচন সুষ্ঠু সুন্দর স্বাভাবিক হতে পারে না। এই জায়গায় তিনি অনড় ছিলেন এবং সেখান থেকে তার আপসীন ভাবমূর্তি ধীরে ধীরে উচ্চকিত হয়ে ওঠে এবং তার যে সংগ্রাম, সেই সংগ্রামের ফলই হলো যে 91-এর ইলেকশনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। এবং তারপর দিন থেকে তিনি যতদিন ক্ষমতায় ছিলেন 96 পর্যন্ত, এই সময়টার কাজটা কি ছিল দেখেন, তিনি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হারিয়ে গিয়েছিল তিনি সেটাকে পুনরুস্থাপন করেন এবং ওই সময়কার খালেদা জিয়ার গভর্নমেন্ট হলো বাংলাদেশের শহীদ জিয়ার পরে বাংলাদেশের সর্বোত্তম সরকার এবং তিনি গণতন্ত্রের প্রতিটি নর্মস, গণতন্ত্রের প্রতিটি ধাপ সুচারুরূপে মেনটেন করেছেন এবং মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করেছিলেন। এর ভেতর দিয়া 96-এর ইলেকশনের পরে আসলো হাসিনার দুঃশাসন। সেই সময়ের পরে 2001 সালের নির্বাচনে তিনি আবার সগৌরবে প্রত্যাবর্তন করলেন, ক্ষমতায় ফিরে আসলেন এবং সেদিন থেকে শেষ দিন পর্যন্ত অর্থাৎ 2006 সাল পর্যন্ত তিনি কিন্তু গণতান্ত্রিক পথ এবং মতকে মসৃণ করার জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। তারপরে তো পথ তো আপনাদের জানাই আছে, মইনি ও ফখরুদ্দিনের আমলে একটা সামরিক অভ্যুত্থানের ভেতর দিয়ে আধিপত্যবাদের এদেশীয় তাবেদাররা বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে নেয়। সেই দিন থেকে হাসিনার পতনের দিন পর্যন্ত এই যে ফ্যাসিবাদী স্বৈরাচারী নৃশংস জিঘাংসা কাতর প্রতিহিংসা পরায়ণ শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তিনি শতভাগ উচ্চকিত ছিলেন এবং তার এই লড়াইটা ছিল মূলত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, তারপরে হলো মানবাধিকার ফিরিয়ে আনা, তারপরে হলো ন্যায় বিচারকে সুপ্রতিষ্ঠিত করা, সুশাসনকে নিশ্চিত করা, মানুষের ভোটাধিকারকে আবার মানুষের কাছে তুলে দেওয়া। এই কাজগুলো করতে গিয়ে শেখ হাসিনার সময় তাকে অবর্ণনীয় দমন নির্যাতনের শিকার হতে হয়েছে, তার পরিবারটাকে বিপর্যস্ত করা হয়েছে। যে বাড়িতে তিনি তার মহান স্বামীর সঙ্গে থেকেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাড়িটা গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, মামলার পর মামলায় জর্জরিত করা হয়েছে, তার নয়নের মণি দুটো পুত্র তাদেরকে অমানসিক নির্যাতন করা হয়েছে এবং এতটাই স্যাক্রিফাইস যে তিনি তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো তার মৃত্যুসজ্জায় তিনি থাকতেও পারেননি। 93 দিনের অবরুদ্ধ যে গুলশানের যে বাড়িটা যেখানে তিনি ছিলেন সেইখানে তাকে নিয়ে আসা হয়েছে গুলশান কার্যালয়ে, সেইখান থেকে তিনি দেখতে পেয়েছেন। তারপরও তিনি মাথা নত করেননি। তিনি বলেছেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে গণতন্ত্রের পতাকা, সার্বভৌমত্বের পতাকা। এই যে চেতনাটা, এই চেতনাই খালেদা জিয়াকে রেখেছিল আপসহীন, নিঃসংকোচিত, ভয় ভীতি দমন কোনো কিছুর কাছে তিনি সারেন্ডার করেননি। একই রকমভাবে আজকে বিএনপির যিনি কাণ্ডারি, বিএনপির যিনি হাল ধরেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব, তারেক রহমানও দেখেন কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে কোনো কারণ ছাড়া, ভুরি ভুরি মিথ্যা অভিযোগ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে যা খুশি তাই বলা হয়েছে। সেই তারেক রহমানের বিরুদ্ধে 15 বছরে একটা মামলা তো হাসিনা মানে প্রমাণ করতে পারেনি যে তারেক রহমান দুর্নীতির সাথে জড়িত ছিল, অন্যায়ের সাথে জড়িত ছিল। মূল ব্যাপারটা হলো প্রতিহিংসার, হাসিনা করেছিলেন প্রতিহিংসার রাজনীতি, নিষ্ঠুরতার রাজনীতি, ভারতীয় তাবেদার হয়ে একটা দেশকে কিভাবে মেরুদণ্ডহীন করা যায় সেই রাজনীতি তিনি করেছেন। আর খালেদা জিয়া হলেন উল্টাটা, তিনি একদিকে যেমন জনগণের অধিকার ফিরিয়ে দিতে চান, অন্যদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষিত রাখতে চান। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ভারত বিরোধী কিনা, বলছেন না, আমি তো আমার বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জন্য যেটা দরকারি এবং প্রয়োজন মনে করি আমি সেটা করি, সেটা কারো বিরুদ্ধে গেলে যেতেই পারে। তিনি সেই নেত্রী যিনি বলছেন যে দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, বন্ধু আছে। এভাবে গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশে তিনি গণতন্ত্র সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন। তার এই পথ পরিক্রমা কুসুমাস্তীর্ণ ছিল না, কিন্তু তিনি কখনোই সংগ্রামের মাঠ থেকে কখনো সরে যান নাই। এই জন্যই তাকে দেশনেত্রী বলা হলো। এখন তো সবাই জানে, সবাই বলে যে তিনি আসলে দেশের মাতা। তাকে হারিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক ভবিষ্যৎ হয়তো কিছুটা বিপন্ন হতে পারে,
আজকে সংকটময় সময় তার অনুপস্থিতি আমাদেরকে অভিভাবক শূন্য করেছে। জাতির আত্মার প্রস্থানের সঙ্গে সঙ্গে আমরা স্পিরিচুয়ালিজমের সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছি। তা আমি মনে করি যে তার মৃত্যুতে শোকাহত জাতি, শোকস্তব্ধ দেশ, এই সময়ে এই শোককে যদি আমরা শক্তিতে পরিণত করতে পারি, আসন্ন নির্বাচনটাকে যদি অবাধ, নিরপেক্ষ এবং সৌন্দর্যময় করতে পারি, তাহলে সেটাই হবে দেশনেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। আমরা আলোচনা করছিলাম বেগম জিয়ার গণতান্ত্রিক লড়াই, বেগম জিয়ার গণতন্ত্রের জন্য বেগম জিয়ার যে লড়াই, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই পর্বে আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আজকে তো সারাদিন আপনি এভার কেয়ারের পুরো ঘটনা কাভার করেছেন। আপনার কাছে একটু জানতে চাই, গতকালকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আমরা দেখেছি সারা দেশে বিএনপির নেতাকর্মীরা খুব উৎসব মুখর পরিবেশে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের মুখের মধ্যে হাসি ছিল। কিন্তু আজকে যখন ভোরে যখন তাদের এই সংবাদটি তাদের কানে গেল, নেতাকর্মীরা এভার কেয়ারে ছুটে আসলো, তাদের চেহারায় কি ধরনের ছাপ দেখলেন? তারা কেমন ছিল আসলে মানসিকভাবে? ধন্যবাদ বেলায়েত। আপনি যেমন বলছিলেন গতকাল এই যে মনোনয়নপত্র সাবমিট করার সবশেষ দিন ছিল, সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া 3টি আসনে নির্বাচন করছেন, ফেনীতে, বগুড়া এবং দিনাজপুরে। সেখানে কিন্তু প্রত্যেকটি আসনে বিকল্প একজন প্রার্থীকে রাখা হয়েছে এবং বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো তার টিপসই ব্যবহার করা হয়েছে এই মনোনয়ন ফর্মে। এর আগে তিনি স্বাক্ষর করতেন। অর্থাৎ এটি বিএনপির মধ্যে এক ধরনের প্রস্তুতি ছিল, যেহেতু বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তারেক রহমান ফেরার পরেও গতকালকে এবং তার আগের দিনও ডাক্তারদের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার অবস্থা আরও অবনতি হচ্ছে। সেই জায়গা থেকে দলীয় যে প্রস্তুতি সেটি বিএনপির ছিল এবং বিএনপি আসলে এক ধরনের, যেহেতু ডাক্তাররা বলছিলেন তার এই জায়গাটি থেকে রিকভার করার সুযোগ খুব কম, এক ধরনের মানসিক প্রস্তুতিও তাদের মধ্যে ছিল তুলনামূলক। কিন্তু আজকে আকস্মিকভাবে যখন ঘোষণা আসলো আনুষ্ঠানিকভাবে, সেই জায়গা থেকে আমরা আজকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তাদের মনোবল এক ধরনের ভাটা পড়ার জায়গা দেখেছি। যারা সকাল থেকে আমরা সারাদিন সংবাদ সংগ্রহ করেছি, বিএনপি নেতাকর্মী যারা এসেছেন সেখানে সবাই আমরা দেখছি নানা ধরনের স্মৃতিচারণ করছিলেন, কেউ কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু এটিকেও তারা বলছেন যেহেতু তারেক রহমানের একটি উপস্থিতি এখন দেশে রয়েছে বা তিনি সরাসরি দলকে নেতৃত্ব দিবেন, সেই জায়গা থেকে তারা এই শোককে একটি শক্তির জায়গা হিসেবে দেখছেন। এটি তাদের মধ্যে মূলত আমরা লক্ষ্য করছি এবং তার ধারাবাহিকতা যে আজকে দেখেন যে কিছুক্ষণ আগেই যেটি হয়েছে, বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে, বিএনপি কিন্তু তাদেরকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে। সবচেয়ে আলোচিত প্রার্থী যিনি ব্রাহ্মণবাড়িয়ার রুমিন ফারহান। এই শোকের মধ্যেও বিএনপির যে সাংগঠনিক তৎপরতা সেটি রয়েছে। জি, আমি সেটাই আপনাকে বোঝানোর জন্য যে বিএনপি যেমন একদিকে শোকের একটি আবহের মধ্যে তারা রয়েছে, তেমনি তাদের যে সাংগঠনিক কার্যক্রম, এবং বিএনপি বারবার বলছে যে আগামী নির্বাচন তাদের জন্য অত্যন্ত কঠিন হচ্ছে। তাদের দলের শীর্ষ নেতারা বলছেন তারা ছায়া সঙ্গীর সাথে এবার নির্বাচন করছেন। সেই জায়গা থেকে তাদের এই শোকের পাশাপাশি নির্বাচন যে প্রস্তুতি তারা সেটি পূর্ণভাবে নিচ্ছেন এবং আপনি দেখবেন যে তাদের যে নেতাকর্মী রয়েছে তারা তার নিজ নিজ নির্বাচনী এলাকায় তারা এখন অবস্থান করছেন। তারা এই শোকটাকে আসলে আগামী নির্বাচনে কিভাবে তারা বৈতরণী পার করবেন এই শোককে তারা সেই শক্তিতে রূপ দিতে চাচ্ছেন। তাদের কার্যক্রম বা সামগ্রিকভাবে আজকে আমরা যেটি দেখলাম, এই বিষয়টি আসলে আমার কাছে মনে হয়েছে তারা একই সাথে শোকটা পালন করছেন, যেহেতু নির্বাচন সময়টা কম, সেটিকে তারা কাজেও লাগাতে চাচ্ছেন। অর্থাৎ এই সময়টিকে তারা কোনোভাবে অপচয় করা বা এটাকে যারা বিরোধী পক্ষ আছে বা প্রতিপক্ষরা যাতে অন্য কোনোভাবে সুযোগ না নিতে পারে নির্বাচনের মাঠে, সেই জায়গাটা তাদের একটা তৎপরতা আসলে আমরা লক্ষ্য করছি। আমরা দেখলাম যে বেগম জিয়ার মৃত্যু সংবাদের পর গুলশান অফিসে বিএনপির দলের যে হাইকমান্ড তারা একটি বৈঠকে বসেছে এবং সেখানে মাঝখানে তারেক রহমান বসা ছিলেন। সেখানে তিনি দলের চেয়ারম্যানের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি একজন সন্তান। আমরা গণমাধ্যমে যতটুকু তার চেহারার অবস্থা দেখেছি তাতে মনে হয়েছে যে তিনি খুব আসলে দুর্বল হয়ে পড়েছেন। আপনারা তো কাছ থেকে সংবাদ কাভার করেছেন, তার মানসিক অবস্থা আসলে কীরকম দেখেছেন বা তিনি এই যে দলের যে এখন কার্যক্রমগুলো আছে সেই জায়গায় আসলে তিনি কতটা এখন তিনি কার্যক্রম চালিয়ে যেতে পারছেন বা কী অবস্থা? আপনি চমৎকার একটা বিষয় তুলেছেন। ধরেন গতকাল যখন বেগম খালেদা জিয়া, গতকালের ঘটনা বলি, তারেক রহমান নয়াপল্টনে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এখানেও নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানিয়েছে গতকালকের সন্ধ্যাবেলার ঘটনা, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং এরপর তিনি এভার কেয়ার যান এবং এভার কেয়ার আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার ভাই ইস্কন্দার মির্জা এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা, যিনি আবার এই 30 সদস্যের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বেগম জিয়ার জন্য, সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য, তারা একাধিকবার গিয়েছেন।
এবং ডক্টরদের পক্ষ থেকে যেটি পূর্বেই বলেছিলাম যে বারবার জানানো হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার অবস্থা আরও ধীরে ধীরে অবনতি হচ্ছে, সেই জায়গা থেকে একটা কনস্পিরেসি থিওরি কিন্তু এই আমরা রাজনীতির মাঠে দেখছিলাম যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে ঘোষণা কেন্দ্র করে নানান ধরনের গুজব অপপ্রচার ছড়িয়েছিল। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন যে আজকে যখন গুলশান চেয়ারপারসন কার্যালয় এই স্থায়ী কমিটির বৈঠকে তিনি ছিলেন, তার যে মুখায়ব বা তার যে অবস্থা, সেটি কিন্তু আমার মনে হয় এই যে ধরনের গুজব বা অপপ্রচার ছিল সেটির একটি জবাব কিন্তু ছিল। কারণ আপনি তারেক রহমানকে যেভাবে তিনি তাকে উৎফুল্ল দেখেছেন, সন্তান হিসেবে রাজনীতির বাহিরে একটি পারিবারিক জীবন আছে এবং এই যে মা এবং সন্তানের রাজনীতির বাহিরে একটি সম্পর্ক রয়েছে, সেই জায়গাটা থেকে আজকে তারেক রহমানের যে অবস্থা এবং আমরা স্থায়ী কমিটির যে চিত্র দেখতে পেয়েছি গণমাধ্যমের বরাতে, সেই জায়গা থেকে এটি একটি বার্তা দেয় আসলে বেগম জিয়াকে নিয়ে যেই ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো হয়েছিল সেটি আসলে এক ধরনের গুজব হিসেবেই প্রতিষ্ঠিত বলে আমার কাছে মনে হয়েছে। বা আমি ব্যক্তিগতভাবে যখন বিএনপির বিভিন্ন পরিসরের সংবাদ সংগ্রহ করতে গিয়েছি, এটি তো অবশ্যই যে দল হিসেবে যেহেতু একদিকে তারেক রহমানকে সামনে নির্বাচনকে ঘিরে তার যে কর্মতৎপরতা সেটি তিনি ইতিমধ্যেই যেদিন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন 25 তারিখে, এরপর থেকে কিন্তু শুরু হয়েছে। তার পরের দিন তিনি কর্মসূচি করেছেন, শহীদ হাদির কবর জিয়ারত করেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবর জিয়ারত করেছেন, তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি তার কবর জিয়ারত করেছেন, সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি গিয়েছেন এবং তার পরের দিন তিনি গুলশান যে চেয়ারপারসনের কার্যালয় সেখানে তার যে অফিস কক্ষ সেখানে অফিস করেছেন এবং তারপর দিন গতকালকের কথা যেটি বলছিলাম নয়াপল্টনে এসেছেন। এর মধ্য দিয়ে তারেক রহমান যে তার স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে তৃণমূলের সাথে তার যে যোগসূত্র বাড়ানোর যে প্রচেষ্টা সেটি কিন্তু বার্তাটি দিয়েছেন। এই জায়গাটি আসলে তার জন্য এখন আমরা দেখছি যে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পারিবারিক শোক কাটিয়ে ওঠার পাশাপাশি নির্বাচনকে ঘিরে এই সময় বিএনপির যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু রাজনৈতিক দল এখন পার করছে, সেই জায়গা থেকে তারেক রহমানের কাছে পারিবারিক শোক কাটিয়ে ওঠার পাশাপাশি এই দলের যে হাল ধরা এবং নির্বাচন কেন্দ্রিক দলকে যে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা, সেইটা আসলে অত্যন্ত চ্যালেঞ্জের মুখে আমার মনে হয় যে তারেক রহমান এবং বিএনপি এই মুহূর্তে পড়েছে। জি জাওয়াদ, আমরা আপনার সঙ্গে আরও আলোচনা করব, যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আমাদের আরেকটি বিরতি নেওয়ার সময় হচ্ছে দর্শক, নিচেই আরেকটি বিরতি, ভোটের ট্রেনে ফিরে এসে আমরা আবার আলোচনা করব বেগম জিয়ার গণতন্ত্রের লড়াই নিয়ে। দর্শক স্বাগত, আরেকবার দেখছেন ভোটের ট্রেন, যুক্ত আছি আমি বেলায়েত হোসেন। আমরা আলোচনা করছিলাম বেগম জিয়ার গণতন্ত্রের লড়াই নিয়ে। আমাদের সঙ্গে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। আমরা আলোচনা করব জাওয়াদ মাহমুদের সঙ্গে, তবে তার আগে একটু আমরা এভার কেয়ারে যেতে চাই, সেখানকার এখন কি পরিস্থিতি সেটা জানতে চাই। আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আমরা একটু আপনার মাধ্যমে জানতে চাই যে এখন এভার কেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, সেখানকার পরিবেশটা আসলে এখন কি? জাহিদ। বেলায়েত, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই সারা দেশ থেকে নেতাকর্মীরা এবার কেয়ারের সামনে অবস্থান নিয়েছেন এবং এই তীব্র শীত উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু তারা এখনও এবার কেয়ারের সামনে রয়েছেন এবং তারা যদিও জানেন যে তারা তাদের যে দলের প্রিয় নেত্রী তাকে এক পলক হয়তো তারা দেখতে পাবেন না, কিন্তু তারা তারপরেও তার প্রতি যে তাদের আবেগ এবং যে ভালোবাসা এবং দলের প্রধানের প্রতি যে সম্মান সেটি দেখেই মূলত তারা এবারকারের সামনে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম এবং তিনি সংসদীয় শাসন ব্যবস্থার প্রথম প্রধানমন্ত্রী, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে ভেঙে তিনি এটি সংসদীয় শাসন ব্যবস্থায় ফিরে আসেন এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেই সবগুলো নির্বাচনেই তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এবং তার পুরো রাজনৈতিক জীবনে ভোটের রাজনীতিতে তার কোনো পরাজয়ের ইতিহাস নেই এবং তিনি 2008 সালে সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন এবং তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছিলেন। এরপরে তিনি আর কোনো জাতীয় নির্বাচনে অংশ নেননি এবং ভোরে খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পরেই কিন্তু তার নেতাকর্মীরা আবেগ এবং অশ্রু সজল হয়ে সারা দেশ থেকেই তারা এবারকারের সামনে এসে অবস্থান করেন। এখনও তারা এবারকারের সামনে রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন যে তাদের দলের প্রিয় নেত্রীর মরদেহ কখন এখান থেকে বের হবে। হয়তো তারা সেই যে মরদেহবাহী যে গাড়িটি বা যেই অ্যাম্বুলেন্সটি এখান থেকে যাবে, যে বহরটি যাবে, সেটি হয়তো তারা দেখে তাদের যেই নিজেদের একটি ভালো লাগা বা আত্মতুষ্টি সেটি নেওয়ার জন্যই মূলত এই কনকনে শীতের মধ্যে নেতাকর্মীরা এবারকারের সামনে রাতেও দাঁড়িয়ে রয়েছেন। হয়তো তারা আরও রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন এবং সারা দেশ থেকেই নেতাকর্মীরা এখানে আসছেন। আমরা জানি যে আগামীকাল এবার কেয়ারে এখানে বিএনপি চেয়ারপারসনের মরদেহ রাখা হয়েছে এবং এখান থেকে প্রথমে নিয়ে যাওয়া হবে তার বাসভবন ফিরোজায়, সেখানে তার পরিবারের সদস্যরা রয়েছেন এবং ফিরোজা থেকে তাকে যেখানে জানাজা দেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং দক্ষিণ প্লাজার সামনে যে মানিক মে অ্যাভিনিউ রয়েছে সেই রাস্তাও জানাজার জন্য ব্যবহার করা হবে। এরপরেই
এরপরেই জানাজা শেষেই আর কোথাও না নিয়ে তাকে দাফন করা হবে তার প্রয়াত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই কবর রয়েছে জিয়া উদ্যানে, সেখানেই তাকে তার স্বামীর পাশে দাফন করা হবে। এটি দলের সিদ্ধান্ত এবং পরিবারের সিদ্ধান্ত, এবং সেই অনুযায়ী সব পরিকল্পনা এখন পর্যন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং আগামীকাল এই এবার কেয়ার থেকে তার মরদেহ ফেরোজা হয়ে যাবে তার কবরস্থান সেই জিয়া উদ্যানে। বেলায়েত। ধন্যবাদ জাহিদ হাসান, আমাদেরকে জানাচ্ছিলেন এবার কেয়ারের সামনে থেকে। আলোচনা করছিলাম জাওয়াদ মাহমুদের সঙ্গে। জাওয়াদ মাহমুদ, যে দেখলাম এখনও যে এবার কেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় আছে, তারা অপেক্ষা করছেন আসলে কখন মরদেহ বের করা হয়, যদিও এটা নির্ধারিত সময়। আপনার কাছে এই পর্বে আমি একটু জানতে চাই যে আসলে সাধারণত বাংলাদেশের যে রাজনীতির সংস্কৃতি, সেখানে আমরা দেখি যে এক এক রাজনৈতিক দলের নেতাকে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় কথা বলে, কিন্তু বেগম জিয়ার আমরা যেই ইতিহাস দেখলাম, বেগম জিয়ার যে শব্দচয়ন, বেগম জিয়ার যে কথা বলার ধরন, তার যে বক্তৃতা, সেখানে তিনি অনেক পাওয়ারফুল, অনেক শক্ত শব্দ ব্যবহার করতেন, কিন্তু অন্যকে আক্রমণ কখনো করতেন না। এই যে ব্যাপারটা, এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? কারণ এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই যে সহকর্মী জাহিদ, তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া নির্বাচনে কখনো হারেনি। তিনি এখন পর্যন্ত তার জীবদ্দশায় 23টি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং 23টি নির্বাচনে তিনি বিজয় অর্জন করেছেন। এই যে জনগণের ম্যান্ডেট, সেটি কিন্তু শুধু যে বিএনপি বা ধানের শীষ যারা দল করেন সেই জায়গা থেকে না, বেগম ব্যক্তি খালেদের যে আলাদা একটি ব্যক্তিসত্তার জায়গা রয়েছে, সেই জায়গাটিতে কিন্তু সাধারণ মানুষ ভীষণভাবে পছন্দ করতো। এবং বেগম খালেদা জিয়া যে একজন সাধারণ গৃহবধূ ছিল, তার চাল চলন কথাবার্তা, আপনি যেটি বলছিলেন, তার যে মার্জিত শব্দচয়ন, সেই জায়গাটাকে মানুষ ভীষণভাবে তাকে আকৃষ্ট করতো, তার এই ব্যাপারগুলো। এই জন্যই বেগম খালেদা জিয়া কিন্তু কখনো কোনো নির্বাচনেই তিনি হারেননি। যদিও বিএনপির নানান সময় তাদের নির্বাচনী রাজনীতিতে উত্থান পতন ঘটেছে, বেগম খালেদা জিয়া তার জায়গায় বিপুল ভোটে সবগুলো নির্বাচন, যে 23টি কথা বলছিলাম, জয়ী হয়েছেন। এই জায়গাটাতে বেগম খালেদা জিয়া ব্যতিক্রম। এবং আমরা যদি দেখি যে বেগম খালেদা জিয়া ধরেন এই ফেসিবাদ 15.5 বছর সময় শেখ হাসিনা আমলে যে পরিমাণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাকে উন্নত চিকিৎসা বঞ্চিত করা হয়েছে, তিনি সেই নাজিমুদ্দিনের জেলখানার কারাগারে, তার সাথে আমরা খবরের শিরোনামে এটিও দেখেছি তেলাপোকার সাথে ইঁদুর তার এই যে কক্ষে তাকে রাখা হতো সেখানে যাতায়াত করতো, এই ধরনের সংবাদও গণমাধ্যমে এসেছে। এবং যদিও তাকে মুক্তি দেওয়া হয়েছে শেষমেশ শর্ত সাপেক্ষে, তার জীবনকে সংকুচিত করা হয়েছিল, কিন্তু এই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বা গণঅভ্যুত্থান আপনি যাই বলেন, সেই জায়গা থেকে মুক্ত হওয়ার পরেও তিনি যখন জনসম্মুখে কথা বললেন নেতাদের সাথে, সেখানেও কিন্তু তিনি কোনো প্রতিহিংসার কথা বললেন না। তিনি ঐক্যের বার্তা দিয়েছেন, তার শব্দচয়ের মধ্যে কোনো প্রতিহিংসার কথা তিনি বলেননি, তিনি শান্তির কথা বলেছেন, শান্তির বার্তাটাই দিয়েছেন। তার শব্দচয়ের মধ্যে দিয়ে এই বিষয়টা উঠে এসেছে। আরেকটি জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমার কাছে খুব এই জিনিসগুলা আমার উপলব্ধিতে এসেছে, সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার বা 24-এর গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, যখনই রাজনৈতিক অনৈক্য তৈরি হতো, যখনই কোনো ধরনের রাষ্ট্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হতো, এই অসুস্থ অবস্থায় থেকে এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি যখন ছিলেন, যে মৃত্যুর সঙ্গে যখন লড়াই করছিলেন, তখনও তিনি নেপথ্যে থেকে এক ধরনের ঐক্যের ভূমিকা পালন করেছেন। অনেকেই মনে করে থাকেন, আমি জানি না এটা আসলে সত্য কিনা, অনেকেই মনে করেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে শুরুর দিকে বিএনপির যে দূরত্ব ছিল, সেখানেও দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে বেগম জিয়ার একটি ভূমিকা ছিল। বিশেষ করে তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল, জামায়াতের সঙ্গে যে দূরত্ব, সেই দূরত্ব বেগম জিয়া কমিয়ে আনার চেষ্টা করেছেন। এই ব্যাপারগুলো আসলে কতটা, তার ভূমিকার ব্যাপারটা কতটা আপনি কিভাবে বলবেন? এইটা একটু ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ধরেন বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে, যদিও 1982 সালে তিনি আর বিএনপিতে তার নাম লেখান বা রাজনীতিতে আসেন, 84-তে তিনি এসে দলের প্রধান নির্বাচিত হন। এবং বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়, এরশাদ বিরোধী আন্দোলন, সেখান থেকেই কিন্তু তাকে আপসহীন বলা হয়, আপসহীন নেত্রীর খেতাব তিনি পান এবং তিনি আপসহীন নেত্রী হিসাবে আবির্ভূত হন। সেই জায়গা থেকেই সাধারণ মানুষ থেকে রাজনৈতিক পরিসরে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয় এবং এর প্রতিফলন আমরা এসে 8-এ 14-তেও দেখলাম। 14-তে যদিও বিএনপির একটি সেই নির্বাচনে তারা হেরেছে, 14-তে এসে যখন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিটি করছিল, বেগম খালেদা জিয়ার একক চেষ্টা এবং তখন 20 দলীয় জোট যারা ছিল, এখনকার যদিও তাদের প্রতিপক্ষ জামায়াত বা অন্য দলগুলো আছে, সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া কিন্তু নির্বাচনে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে তিনি যেতে চাননি বা যাননি। এবং এই যে ধারাবাহিক একটা আন্দোলন শুরু হলো, ফেসিবাদ বিরোধী আন্দোলন, তার সূত্রপাত কিন্তু বেগম খালেদা জিয়ার মধ্য দিয়েই হয়েছে এবং তার পরিণতি আমরা দেখেছি যে 24-এ এসে জুলাইয়ে ঘটেছে। সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের রাজনীতিতে একটি ঐক্যের প্রতীক হিসেবে তিনি থেকেছেন। এবং আপনি যে বিষয়টি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে এই আলোচনা ছিল যে বিএনপির সাথে এক ধরনের টানাপোড়েন, সেইখানে খালেদা জিয়া ভূমিকা পালন করেছেন।
যেহেতু বেগম খালেদা জিয়াকে সবগুলো রাজনৈতিক দল তাকে রাজনৈতিক অভিভাবক মানেন, এবং এটি বলা হচ্ছে যে আজকে খালেদা জিয়ার এই প্রণয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই জায়গাটিকে বাস্তবিক অর্থে এই অর্থেই আমরা যখন দেখেছি খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, সবগুলো রাজনৈতিক দল কিন্তু সেখানে ছুটে গিয়েছেন, রাজনৈতিক যে কোনো পরামর্শ বা সংকটকালে বেগম খালেদা জিয়ার পরামর্শ নিয়েছেন, কারণ তাকে সবাই রাজনৈতিক অভিভাবক হিসেবেই মানতেন। সেই জায়গা থেকে যখন এই অন্তর্বর্তী সরকার এই সময়টাকে রাজনৈতিক ডামাডল বা এক ধরনের বিশৃঙ্খলার কথা আলোচনা হচ্ছিল, তখনই কিন্তু সবাই বেগম খালেদা জিয়ার দ্বারস্থ হয়েছেন একটি রাজনৈতিক ঐক্য বা সম্প্রীতির জায়গা ফিরিয়ে আনতে। অনেক ধন্যবাদ আপনাকে জাওয়াদ মাহমুদ আমাদের সঙ্গে যোগ দিয়ে আলোচনা করার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বেগম জিয়ার গণতন্ত্রের লড়াই নিয়ে। এই ছিল আমাদের আজকের পর্বের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।